নমস্কার, জনতার দরবারে আপনাদের আরো একবার স্বাগত। আমার সঙ্গে লাইভ অডিয়েন্স প্রত্যেক দিনের মতোই আছেন। আর আপনাকে মনে করিয়ে দেব, এই অনুষ্ঠানের লাইভ আপনিও অংশ নিতে পারেন লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। প্রশ্ন করুন, আমরা আপনার প্রশ্ন দেখাবো অবশ্যই। আর আজ আমাদের সঙ্গে কারা আছেন তারপর আমরা আলোচনার বিষয়ে আসবো। আমার সঙ্গে রয়েছেন অনুপম হাজরা, বিজেপি নেতা। তার পাশে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, আরেক বিজেপি নেতা। তার পাশে মানিকা সরকার, জাদুকর। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তার পাশে, এবং বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু আজ কি নিয়ে কথা, কি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি? আজ মমতা এবং মোদীর দ্বৈরথ দেখার মতো। কমিশনের নালিশ, কমিশনের শোকজ মমতাকে, এবং তার উত্তরে মোদীর রেফারেন্স টানলেন মমতা। এই দ্বৈরথে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুরুতেই শোনাবো আপনাদের। শুনুন পরিষ্কার করে, আমাকে 10টা শোকজ করলেও কিছু যায় আসে না, উত্তর আমার একই হবে। এই শুনুন পরিষ্কার করে, আমাকে 10টা শোকজ করলেও কিছু যায় আসে না, উত্তর আমার একই হবে। আমি সবাইকে বলছি, কোনো ভাগাভাগি হবে না, ঐক্যবদ্ধভাবে সবাই ভোট দিন। হিন্দু দিন, মুসলমান দিন, শিখ দিন, খ্রিস্টান দিন, সবাই দিন, কেউ ওদের ভোট দেবে না। মুসলিম ভোট একজোট করার আর্জি জানিয়ে মমতা ধর্মীয় মেরুকরণে শান দিয়েছেন। এই মর্মে কমিশনে অভিযোগ ঠোকে বিজেপি। তারপর বুধবার তৃণমূল নেত্রীকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। 48 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যাও চেয়েছে তারা। কিন্তু কি বলেছিলেন মমতা, জানিয়ে এত তোলপাড়? ওই শয়তান ছেলেটা যেটা বেরিয়েছে বিজেপির টাকা নিয়ে, ওইটার কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ করিয়েন না। বিজেপির টাকা নিয়ে বেরিয়েছে যাতে সংখ্যালঘু ভোটটা ভাগ হয়ে যায়, প্লিজ দয়া করে করতে দেবেন না। তাহলে কিন্তু মনে রাখবেন, বিজেপি আসলে কিন্তু সমূহ বিপদ সবচেয়ে বেশি আপনাদের, এটা মাথায় রাখবেন। এ নিয়ে মমতাকে নিশানা করেছেন নরেন্দ্র মোদীও। अगर हमने कहा होता कि सारे हिंदू एकजुट हो जाओ, बीजेपी को वोट दो, तो दीदी ये इलेक्शन कमीशन हमें 8-10 नोटिस भेज देता। আমার বিরুদ্ধে কমপ্লেন করে কোনো লাভ নেই। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটা কমপ্লেন হয়েছে? তিনি যে রোজ হিন্দু মুসলমান করেন, কটা কমপ্লেন হয়েছে? যারা নন্দীগ্রামের মুসলিমদের পাকিস্তানি বলেছিলেন, কটা কমপ্লেন হয়েছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের। আর আমায় কমপ্লেন করে ছাই করবে আমার। মুসলিম ভোট নিয়ে দ্বৈরথের মধ্যেই কমিশনের নোটিশ। তৃণমূল নেত্রী বলছেন তার উত্তর একই থাকবে। তৃণমূল বলছে যথাযথ পথেই এগোবেন তারা। এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা হবে। যে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা হবে। বিজেপির বিরুদ্ধেও কমিশনে একাধিক নালিশ করেছে তৃণমূল। তাদের প্রশ্ন, সেই সব অভিযোগের প্রেক্ষিতে কি করছে কমিশন? এই তরজায় ক্রমেই চড়ছে পারদ। নিউজ 18 বাংলা। সরাসরি আলোচনা আমি অনুপমের কাছে আসবো। অনুপম, এটা কাকতালীয় হলেও সত্যি, মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বললেন যে জানি না আমাকে এতগুলো নোটিশ পাঠানো হতো, কমিশন কি কিছু করছে দিদির বিরুদ্ধে? তারপরেই আমরা দেখলাম মমতাকে নোটিশ কমিশনের। সংবিধানে যেরকম আছে আমাদের, যে আমরা একটা সেকুলার ফিলোসফিতে বিশ্বাস করি, তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু আমরা জানি যে উনি কোনো মানে অ্যাটলিস্ট ভারতবর্ষের সংবিধান মানেন না, তো উনি মানে সংবিধান বিরোধী একটা মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে ওনাকে নোটিশ ইস্যু করা হয়েছে। কারণ যে মানসিকতা নিয়ে উনি সেদিন বলেছিলেন, মানে উনি তো আসলে এত ভয় পেয়ে গেছেন যে শেষ পর্যন্ত ওনার যেটা ইউএসপি মুসলিম ভোট, সেটা ভাগ না হয়ে যায়। আমি বুঝতে পারছি ওনার মানসিক পরিস্থিতি খুবই খারাপ, কারণ উনি যেটাকে আশ্রয় ভেবে শেষ লড়াইটা লড়তে চেয়েছিলেন, সেটাও দেখা যাচ্ছে ভাগ হয়ে আছে, যার জন্য আজকে আব্বাস মানে কি না, মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক মন্তব্য করেছেন, এটা আপনাদের অভিযোগ। কমিশনে আপনারা নালিশ জানিয়েছেন, কমিশন শোকজ করেছে, কিন্তু তার কারণ যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় হন, তার শেষ আশ্রয় সরে যাক, যে কারণেই হোক, মমতা যে প্রশ্নটা করছেন যে পাকিস্তানে মুসলিমদের একটা নির্দিষ্ট সম্প্রদায়কে, নন্দীগ্রামে নির্দিষ্ট সম্প্রদায়কে পাকিস্তানি বলে যিনি সম্বোধন করছেন আপনাদের নেতা,
তাকে কেন নোটিশ দেওয়া হচ্ছে না, সেটা আপনাদের অসাংবিধানিক মনে হচ্ছে না? সেটা তো ইলেকশন কমিশন মানে প্রপারলি পর্যালোচনা এক্সামিনেশন করেই তো নোটিশটা দেওয়া হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু নোটিশটা দেওয়া হয়েছে, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেসলেস ইস্যু, বেসলেস যুক্তি খাড়া করতেই পারেন, কিন্তু সেটার জন্য তো দেশের সংবিধানও চেঞ্জ হবে না, ইলেকশন কমিশনের রেগুলেশনও চেঞ্জ হবে না। কারণ এর আগেও আমরা শুনেছি যে কয়েকদিন আগে যে উনি ওপেন মঞ্চ থেকে বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করুন। মানে এরকম একটা দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অসাংবিধানিক কথাবার্তা বলেন, তার মধ্যে একটার জন্য উনি শোকজ খেয়েছেন। এর জন্য বৈশ্বনাথ, আমি আসবো শঙ্কু, বৈশ্বনাথ। আসলে সংবিধান কি আর নির্বাচন কমিশন কি দুটো আলাদা জিনিস। সংবিধান আর আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান দুটো আলাদা জিনিস। আইনে কোথাও লেখা নেই যে নির্বাচন কমিশনকে কোনো কথা প্রশ্ন করা যাবে না, তারা যদি পক্ষপাতিত্ব করে তাহলে সেটাও বলা যাবে না। আমরা দেখছি যে ক্রমাগত আজকে নরেন্দ্র মোদী যেই বললেন যে আমি হলে নোটিশ হতো, তারপরেই নোটিশটা হলো, তার মানে উনি সংকেত দিচ্ছেন। সেই সংকেত থেকে ওনারা অমিত শাহ ডাইরেকশনে একটা আমাদের মনে হচ্ছে পার্সিয়ালিটি করছেন নির্বাচন কমিশন। এটা তো আমার এস্টিমেশনে হতেই পারে। এখন ঘটনা হলো ওনারা অনেক কিছু কথা তুলছেন। এখানে এই রাজ্যে যে সমস্ত মন্তব্য ওই যে বলেছে নন্দীগ্রামের মুসলিমদের সম্বন্ধে বা বিভিন্ন জায়গায় নানান ধরনের যারা প্রশ্ন তুলছেন, তারা কি এটা কি সঠিক কাজ করছেন? আমাদের দেশে তো সবাই নাগরিক। শঙ্কু, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে বলছেন আমাকে 10টা শোকজ করলেও কিছু এসে যায় না। হয়েছে তো, কাজ হয়েছে। একটা শোকজে যে কাজ হয়েছে সেটা আপনারা মাইনুটলি লক্ষ্য করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন কি বলেছিলেন মুসলিম ভোট ভাগাভাগি হবে না। উনি মুসলিম সংখ্যালঘু ভোটকে ডিরেক্টলি অ্যাড্রেস করেছিলেন। একটা নোটিশ খেয়েছেন, আজকে কি বাইট দিয়েছেন দেখেছেন? আজকে বলেছেন আমি আমার স্ট্যান্ড চেঞ্জ করব না, হিন্দুদেরও ভোট চাই, মুসলিমদেরও ভোট চাই, অন্যান্য রাজনৈতিক অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ভোট চাই, এবং এদের মধ্যে যাতে কোনোভাবে ভেদাভেদ না থাকে সেটাতে আমি 100% চেষ্টা করব। আগেও তো বলেছেন নো স্ট্যান্ড চেঞ্জ, নো স্ট্যান্ড চেঞ্জ। আগেও বলেছেন স্ট্যান্ড ছিল সরাসরি সংখ্যালঘু ভোট ভাগ হবে না। আপনারা সংখ্যালঘুদের শুনুন, তার মানে এটা বলেননি যে আমার হিন্দু ভোট চাই না, কোনটা এটা তো বলেননি আমার হিন্দু ভোট চাই না। একদম আইনে বেআইনি হচ্ছে। আমরা কোথায় কমপ্লেন করেছি? বেআইনি হচ্ছে আপনি ধর্মের নামে ভোট চাইতে পারেন না। যাবে না, আপনি একজন, আমি বলতে দেবো বৈশ্বনাথ দা, আপনি কাউন্টার করার সুযোগ পাবেন। 1 নম্বর। 2 নম্বর, একদম 100 বার আবার 1000 বার বলবো, যদি কেউ পাকিস্তানের নাম করে ভোট চায়, যদি কেউ সরাসরি বলে যে 30% লোক আছে যে ভারতবর্ষে আমরা 30% লোক মিলে পাকিস্তান বানিয়ে দেবো, 4টে পাকিস্তান, তাহলে 100 বার তার বিরুদ্ধে বলবো, 1000 বার বলবো। এটা দেশদ্রোহ। এটা পুরোপুরি উনি মিথ্যাচার করছেন। দেখুন শঙ্কু, অভিযোগ করলে কাউন্টার শুনতে হবে। ওনাদের রাজনীতিটাই হলো ধর্মের উপর ভিত্তি করে। ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে ওদের বিজেপি পার্টির আসল কথাটাই তো ধর্মকে দিয়ে। তা কি এটা মুসলিম ভোট ভাগ হতে দেবেন না? এটা কি ধর্মের সঙ্গে কোনো যোগ নেই এই বক্তব্যের? মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছেন মুসলিম ভোট যেন ভাগ না হয়। এটা বারবার বলছি, মিমকে দাঁড় করিয়ে বিহারে এরা বিজেপিরা সুবিধা নিয়েছিল, আজকে এই আব্বাসকে দাঁড় করিয়েছে এটা বিজেপি ফায়দা তোলার জন্য। এটা বারবার বলা হচ্ছে যে এরা একদম এই পয়েন্টেই আমি আসবো। বৈশ্বনাথ দা মিমের উদাহরণ দিলেন এবং এখানে আইএসএফ কেও ভোট কাটুয়া হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। বিভিন্ন কর্নার থেকে তৃণমূল এই অভিযোগ করছে। আর আজ ভাঙড় থেকে মমতাকে তীব্র আক্রমণ করে পাল্টা আব্বাস সিদ্দিকী বলেছেন মমতাই আসল বিজেপি। শুনুন। থেকে একটা বিজেপির গাই এসছে এবং ওইটা টাকা নিয়েছে বিজেপির থেকে, এবং সেটা ফুলফুলা শরীফের কেউ নয়, ওদের একটা বাচাল ছেলে আছে। সব থেকে বড় বিজেপি যদি কেউ হয় তার নাম হলো মমতা ব্যানার্জি। সে নিজে বিজেপি, বিজেপি 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 মমতা বিজেপি। সম্মুখ সমরে তৃণমূল আইএসএফ, একদিকে শাসক দল 23-এ ফুটছে, আরেকদিকে আইএসএফ ভোটের বাজারে সদ্যজাত। হাওড়া, হুগলি, 24 পরগনায় ভোট শুরু হতেই এই দুই দল সম্মুখ সমরে। তৃতীয় দফার ভোটে তো রীতিমতো সংঘর্ষ। গত মঙ্গলবার এলাকা চষে বেড়ান ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী দাপুটে নেতা শওকত মোল্লা। তার নিশানাতেও বারবার আইএসএফ। চতুর্থ দফার আগেও উত্তেজনা। ভাঙড়ে থানার সামনে বিক্ষোভে আইএসএফ এর নওশাদ। কয়েক বছর ধরে মুসলিম ভোট ব্যাংক ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার কি হবে? কারণ আসরে এবার সিদ্দিকী এবং ওয়াইসি। কয়েক মাস আগে বিহারের নির্বাচনে সংখ্যালঘু ভোট পেয়ে বিজেপি বিরোধীদের বিপাকে ফেলেছে আসাদুদ্দিন ওয়াইসির মিম। এদিকে বাংলায় নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। পর্যবেক্ষকরা বলছেন ওয়াইসি বা আব্বাস সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারলে তৃণমূলের ক্ষতি। তাই কি বারবার তৃণমূলের নিশানায় সিদ্দিকী এবং ওয়াইসি?
হায়দ্রাবাদ থেকে একটা বিজেপির গাই এসছে এবং ওইটা টাকা নিয়েছে বিজেপির থেকে, এবং সেটা ফুলফুলা শরীফের কেউ নয়, ওদের একটা বাচাল ছেলে আছে। अरे ममता बनर्जी जब आप अटल बिहारी वाजपेयी की हुकूमत की साथ थी, कितने पैसे मिले आपको? और ममता बनर्जी का एक मिजाज बन चुका है, मुसलमान दिखा तो पैसे से बिकता है। 1997 কন্ডাক্ট হয়েছিল যে বাংলায় পদ্ম ফুল ফুটাবো, জোড়া ফুল ফুটলো, আস্তে আস্তে যেই বড় হচ্ছে অটোমেটিক পদ্ম ফুল হয়ে যাচ্ছে। আমি কোন পার্টির পদে আছি? আমি একজন নাগরিক, আমার বাংলার মানুষের জন্য আমার লড়াই করার অধিকার আছে। এটা আমার দেশ আমাকে দিয়েছে, তুমি আজকে আমাকে প্রত্যাখ্যান করছো কেন? রাজ্যে 130টি বিধানসভা আসনে সংখ্যালঘু ভোট 30% বেশি। 2019 সালে লোকসভা ভোটে এই 130টি আসনে 97টিতে এগিয়েছিল তৃণমূল, 24টিতে বিজেপি। এই সিপিএম কংগ্রেস টিএমসি দায়ী, খালি বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের ভোট নিয়েছে। সংখ্যালঘু ভোট এবার কোন দিকে জানা যাবে 2রা মে। ততদিন পর্যন্ত দরজা চলবেই। নিউজ 18 বাংলা। বৈষ্ণবদা, আইএসএফ থ্রেট তৃণমূলের জন্য? কোনো ফ্যাক্টরই না। তাহলে এতবার মঞ্চ থেকে সুপ্রিমোকে বলতে হচ্ছে কি রাজনৈতিক নেতা হতে পারে? আচ্ছা, ওনাকে সঙ্গে রেখে কেউ সেকুলার হতে পারে? যিনি নিজের রিলিজিয়ানকে সামনে রেখে পলিটিক্সের কথা বলছেন, নিজেকে ধর্মগুরু বলে পলিটিক্স সেকুলার হতে পারে? একটা ভণ্ডামি করছে। এটা কি হচ্ছে? এই যে সংযুক্ত মোর্চা একটা ভণ্ডামি হচ্ছে, এরা বিজেপিকে সাহায্য করার জন্য করছে। মিম যে কাজটা বিহারে করেছিল সেটা পরের বিষয়, সেটা যাকেই সাহায্য করুক, সেটা 2 তারিখ প্রমাণিত হবে। তৃণমূল কি ভয় পাচ্ছে? কিচ্ছু ভয় পাচ্ছে না। গিয়াসউদ্দিন মোল্লা তৃতীয় দফার ভোটে, শওকত মোল্লা, সবাই আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছে। সুপ্রিমো স্বয়ং একাধিক জনসভায় পরপর মেনশন করছেন। কেন এতটা ইম্পর্টেন্স দিচ্ছেন কেন? ভোট কাটুয়া হওয়ার চেষ্টা করছে বিজেপিকে ব্যাকডোর থেকে সাহায্য করার। ভয় ওদের কেন পাবো? যার কোনো রাজনৈতিক ইতিহাস নেই, যে কোনো রাজনৈতিক আন্দোলন করেনি, যে গণ আন্দোলনের মানে বোঝে না, ওকে দেখে সীতারাম ইয়েচুরি রাস্তায় চেয়ার থেকে আইএসএফ ভোট কাটুয়া কি ভোট কাটুয়া নয়, কতটা ডিটারমিনিং ফ্যাক্টর হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, মিম বা আইএসএফ এই ধরনের পার্টি সবসময় একটা ভোট কাটার কাজ করে, এ বিষয়ে তো কোনো সংশয় নেই। কিন্তু আপনার যেটা আগের প্রশ্ন ছিল, অর্থাৎ সেটাতে যদি আমরা ফিরি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার নির্বাচন কমিশনকে অ্যাটাক করছে, দেখুন, যে কোনো এই ধরনের পলিটিশিয়ান যারা একটু পপুলার হয়, জ্যোতি বসুও করতেন, সবসময় একটা শত্রু খাড়া করে নিতেন, তাহলে সুবিধে হয়। একটা মিডিয়া থাকলে, একটা বুর্জোয়ার কথা বললে, তাহলে অ্যাটাক করতে সুবিধে হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো পপুলার পলিটিশিয়ান এবং গ্রাউন্ডে পলিটিক্স করেন, তার জন্য একটা শত্রু খাড়া করা, তার শত্রু বিজেপি ছিল, এবার যদি বিজেপির পাশাপাশি তিনি কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকেও শত্রু হিসেবে খাড়া করতে পারেন, তাহলে ওনার যে সাপোর্ট বেস সেটাকে মোবিলাইজ করতে ওনার সুবিধা হয়। ঠিক। মানেকা, আমরা যদি গত কয়েক মাসের একটু ট্র্যাক রেকর্ডটা দেখি, বিভিন্ন নেতা নেত্রীরা জনসভায় যা বলছেন, সেখানে যত না বেশি আমার আপনার কথা হয়েছে, মানে মানুষের বিভিন্ন ইস্যু উঠে এসেছে, তার চেয়ে অনেক বেশি মুসলিম, পাকিস্তান, হিন্দু, ধর্ম, চণ্ডীপাঠ এইসব উঠে এসেছে। তো এটাকে কিভাবে দেখছেন আপনি? একরকম ভাবেই দেখা যায়, মানে আমার পার্সপেক্টিভ একটাই, আমি বুঝতে পারি না এই সেকুলারিজম কথাটাকে নিয়ে এত চটকে মটকে অনেক রকম কিছু করা হয় কেন। আমরা যখন ক্রিকেট দেখতে বসি তখন একজন ব্যাটসম্যান বা বোলার, সে হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান কিছু এসে যায় না। আমরা যখন বিনোদন জগতে যখন হিরো হচ্ছে বা হিরোইন হচ্ছেন, তখন তার ধর্ম নিয়ে টানাটানি হয় না। হঠাৎ পলিটিক্সে কেন? যেখানে নাকি আমরা দেশ এবং দশকে আরো উঁচুর দিকে নিয়ে যেতে চাইছি, এখানে পলিটিক্সে কি এটা ডিভিডেন্ড পাওয়া যায়? ডিভিডেন্ড তোলার জন্য নিশ্চয়ই এই ডিভিজিভ পলিটিক্স কেউ করছেন, নিশ্চয়ই করছেন, এবং পাওয়া যাচ্ছে বলেই কি করছেন এটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, যেটা মানিকা বলতে চাইছেন সেটা হচ্ছে যতক্ষণ আলোচনা হলো, কেউ পেট্রোল ডিজেলের দাম, কেউ গ্যাসের দাম, এগুলো কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি। এইগুলো নিয়ে আলোচনা না হয়ে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে কে পাকিস্তান যেতে চায় অথবা পাকিস্তান যেতে চায় না। আশ্চর্যের বিষয়, কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী কিন্তু পাকিস্তানের সাথে সিজফায়ার সই করেছে, তারপরেও পাকিস্তান ভারতবর্ষের নির্বাচনের বিষয়। এটা সবচেয়ে ইন্টারেস্টিং, অন্তত এই বাংলায়। জনতারও কিন্তু এই প্রশ্ন। আসুন দেখি কে প্রশ্ন করেছেন। ইউটিউবে লাইভ স্ট্রিমিং থেকে প্রশ্ন করেছেন এক দর্শক, শেখ শামীম।
তার প্রশ্ন, রাজনীতিতে মেরুকরণ দেখবে কেন এই বাংলা? ঠিক যে প্রশ্নটা আমরা করছিলাম, আমার ধারণা কারোর কাছে উত্তর নেই, দেবেন পারবেন? হ্যাঁ শঙ্কু, এই বাংলায় মেরুকরণ দেখার অন্যতম যদি কেউ রেসপন্সিবিলিটি নিতে হয় কাউকে, এবং কেউ যদি দায়ী থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গত 10 বছর বাংলা চালিয়েছেন। না, এবং এটা চালানোর দায় সময় চাপানো, এটা একটা উত্তর উত্তর কোথায়? করে নিই, ছোট্ট করে বলবো। তিনি চালিয়েছেন এবং চালানোর সময় তিনি শুধুমাত্র 30%-এর তোষণের দিকেই নজর রেখেছেন, যার জন্য ভারসাম্য আজকে বাংলায় বিগড়েছে। এবং বিগড়েছে বলেই উন্নয়নটা সামগ্রিকভাবে হয়নি বলেই এত প্রশ্ন আসছে। এবং যে 30%-এর জন্য করেছে তাদেরও শিক্ষার উন্নতি, তাদেরও শিক্ষার ভারসাম্য ফেরাতে বাকি 70-এর দায়িত্ব বিজেপি নিল। আমরা ক্ষমতায় এলে আমাদের প্রশাসনিক দক্ষতার কাছে তখন এটা ইম্পর্টেন্ট হবে না কোনটা 30% কোনটা 70%। প্রধানমন্ত্রী যখন যে একের পর এক প্রকল্প ভারতবর্ষের মানুষের জন্য নিয়ে আসেন, তখন তিনি দেখেন না কে মুসলিম আর কে হিন্দু। না, কোনো প্রশ্ন নেই। আসলে আমরা এরপর এগোই। দ্বৈরথ তো অনেক, শুরুতেই মোদী মমতা দেখলাম, আব্বাসের আক্রমণ দেখলাম, এবার মোদী বনাম অমিত শাহ, তাও বাহিনী নিয়ে। মোদী এবং অমিত শাহ কিভাবে বাহিনী নিয়ে তারা তরজায় জড়ালেন, কিভাবে একে অন্যকে তোপ দাগছেন, আসুন দেখি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোম মিনিস্ট্রি ইনস্ট্রাকশন দিচ্ছেন সেন্ট্রাল ফোর্সকে, যাও গিয়ে গ্রামে গ্রামে ভয় দেখাও। ভোটের ক্যাম্পেইন শেষ হয়ে যাওয়ার পরে গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের গায়ে হাত দিচ্ছে, ছেলেদের ভয় দেখাচ্ছে, বিজেপির সাথে গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও। বাহিনীর কাজ নিয়ে ক্ষোভ কোনোদিনই চাপা রাখেননি তৃণমূল নেত্রী। বুধবার কোচবিহারে সরাসরি বাহিনীকে ঘেরাওয়ের প্রেসক্রিপশন দেন মমতা। সিআরপিএফ যদি গন্ডগোল করে, আমি আপনাদের মেয়েদের বলে দিচ্ছি, আপনারা ওদের ঘেরাও করে রাখবেন একদল, আর একদল ভোট দিতে যাবেন। একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন। ভোট নষ্ট করবেন না। এই নির্বাচনে জানতে পেরেছি কি মমতাদি ভারত বিরোধী। মমতাদি বলেছে সিআরপিএফ কে ঘিরে রাখতে। আমি দিদিকে বলতে চাই, এই খেলা তোমার আর চলবে না দিদি। নন্দীগ্রাম নিশ্চিত করে দিয়েছে, তোমার খেলা শেষ। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বুধবার কমিশনের নালিশও ঠোকে বিজেপি, কিন্তু তাতে মমতাকে দমানো যায়নি। সেন্ট্রাল ফোর্সকে আমি দোষ দিই না, দোষ হচ্ছে অমিত শাহ হোম মিনিস্টার। আমি আগামী দিন সুযোগ পেলে আমিও কেস ফাইল করব এবং আইনত লড়বো, পলিটিক্যালিও লড়বো। আমার सेंट्रल फोर्स के विरुद्ध कोई राग नहीं, लेकिन जवानों को हम ये कहना चाहूंगी, बीजेपी का बातों पे लोगों को चमकाइए मत, धमकाइए मत। अमित शाह का बात मत सुनिए, आप कॉन्स्टिट्यूशन का बात सुनिए। গ্রামে গ্রামে বিজেপির সাথে গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও। এই ধরনের ঘটনা ঘটলে এফআইআর করবেন থানায়, আর যে থানা এফআইআর না নেবে আমাদের কাছে জানাবেন। বিজেপির পাল্টা বক্তব্য, 3 দফা নির্বাচনের পর আসলে তৃণমূল কংগ্রেস তাদের আসন হারাতে চলেছে, আর সেই ভয় থেকেই কেন্দ্রীয় বাহিনীকে এভাবে টার্গেট করা হচ্ছে। রাজ্যে 4র্থ দফা বিধানসভা নির্বাচনের আগে তাই কেন্দ্রীয় বাহিনী অন্যতম রাজনীতির ইস্যু হয়ে দাঁড়ালো। সিআরপিএফদের কাছে তার গুন্ডা মস্তান ছাপ্পা ভোটকারীরা তারা পেরে উঠছে না। আজকে যখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের করার কথা হচ্ছে, তখন কেন্দ্রীয় বাহিনীকে তিনি মহিলা দিয়ে আটকানোর চেষ্টা করছেন। নৈরাজ্যের দিকে নিয়ে গেছেন পশ্চিমবাংলাকে, এইসব কথা বলে তিনি কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে এইসব কথা বলুন গিয়ে। নিজে বিরোধী নেত্রী থাকাকালীন বারবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবি করেছেন এই মমতা। 10 বছরে তাহলে এমন কি হলো যাতে বাহিনী নিয়ে মত ঘুরে গেল? ভোটের বাংলা এখন এই প্রশ্নই তুলছেন বিরোধীরা। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ঠিক যে সংবিধানের কথা আপনারা বলছিলেন অনুপম শুরুতে, সংবিধান উল্লিখিত দায়িত্ব পালন করছে না বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দায়িত্ব দিচ্ছেন তাদের। তো কোনো বেস আছে কথাটার? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যালিগেশনটা দিচ্ছেন, তিনি তো অভিযোগ করছেন, হ্যাঁ উনি যেভাবে মানে উগ্রপন্থার রাজনীতি করছেন, যার জন্য আগের দিন আমরা দেখলাম কি ওনার দলের প্রার্থী মানে নিজেই প্রায় বুথ ছেড়ে দিয়ে গ্রামে, রজপাড়া গ্রামে ঢুকে গিয়ে ভোটারদেরকে শাসাচ্ছেন। মানে অবভিয়াসলি দলনেত্রী যদি ইনস্ট্রাকশন থাকে, সিআরপি মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ বাঁশ দিয়ে মেরেওছেন তাকে, বাঁশ দিয়ে গ্রামবাসীকে এত উস্কেছেন উনি যে গ্রামবাসী বিরক্ত হয়ে একজন মহিলাকে আক্রমণ করলেন এবং ওনার পাশে কেউ এলো। সেটা তৃণমূলের বক্তব্য আপনারা করেছেন, যাই হোক আজকের পয়েন্টে যাই হোক।
তো এবারে যেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কাজ করতে, প্রবলেমটা কোথায়? মেইন ব্যাপারটা হচ্ছে মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে, কেন্দ্রীয় বাহিনীর কাজ করছে না, এটাই তো প্রবলেম বলছেন মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় বললে তো সেটা মানে সংবিধান না। মমতা বন্দ্যোপাধ্যায় দিনে 1 লক্ষ মিথ্যা কথা বলেন, সেটা তো সত্যি হয়ে যায় না। উনি মানে যখন দেখছেন যে খেলা হাতছাড়া হয়ে যাচ্ছে, ওই জন্য উনি মানে এটা অজুহাত, একদম অজুহাত। মিথ্যে কথা বলা চ্যাম্পিয়ন হলো নরেন্দ্র মোদী। 15 লক্ষ টাকা থেকে 2 কোটি বেকারের চাকরি, সবই মিথ্যা কথা বলেছে, এখন আরো মিথ্যা কথা বলছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসছে, কেন্দ্রীয় বাহিনীর দাঁড়িয়ে থাকা অবস্থায় স্লোগান শাউটিং হয়েছে, বুথের সামনে লোক জড়ো হয়েছে, নির্বাচন কমিশন ইনস্ট্রাকশন দিচ্ছে, ভোট কন্ডাক্ট করছে নির্বাচন কমিশন। সুতরাং এটা দেখতে হবে নির্বাচন কমিশন তার পক্ষপাতিত্ব করছে, অমিত শাহের নির্দেশে চলছে। এটা হতে পারে না। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কনস্টিটিউশনাল বডিকে একটা নিউট্রালিটি রাখতে হবে, যেটা উনি পার্সিয়ালিটি না। তাহলে আপনারা এইভাবে মঞ্চ থেকে না বলে কমিশনকে এই মর্মে নালিশ জানাচ্ছেন না কেন? যেমন 63টা নন্দীগ্রামে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অফিশিয়াল কমপ্লেন করা হয়েছে, তারপর কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আপনারা কমিশনে গেছেন, শয়ে কমপ্লেন, কতগুলো? তার তথ্য দিন না, সামনে আনুন না তথ্য। এই অভিযোগ, তার বিরুদ্ধে এই এফআইআর বা এই নালিশ। 500টার উপরে কমপ্লেন করলে 3টে উত্তরে। শুনুন, বাহিনী নিয়ে দুটো কথা আছে। প্রথম কথা হচ্ছে এই বাহিনী সরাসরি নিয়ন্ত্রণ করছে এখন ইলেকশন কমিশন। যদি আপনার কোনো স্পেসিফিক কমপ্লেন থাকে, স্পেসিফিক ইনসিডেন্ট নিয়ে অভিযোগ থাকে, ইলেকশন কমিশনকে জানা, নাম্বার 1। নাম্বার 2, বাহিনী সরাসরি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, যারা পুলিশ আছেন, এতদিন ধরে 10 বছর আপনারা ট্রেনিং দিয়েছেন, তারা এখন তাদের মোবিলাইজ করান, ফলে কিছুটা নিয়ন্ত্রণ আপনাদের হাতেও থাকে, আপনারা সেটা দেখুন। 2, আমি শুধু একটাই কথা বলবো, নোটিশে কাজ হয়েছে। মমতা ব্যানার্জির বাইটে দেখলেন না, উনি আবার পাল্টি খেয়েছেন, আপনি খেয়াল করেননি। গতকাল বলেছিলেন বাহিনীকে ঘেরাও করে রাখুন, আজকে বলেছেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। না, এটা উনি নন্দীগ্রামে বয়ালে বসেই বলেছেন বাহিনীর প্রতি আমার সম্মান আছে, কিন্তু হোম মিনিস্টার তাকে নিয়ন্ত্রণ করছে। দরকার হলে এফআইআর করবেন। ঘেরাও থেকে সরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বুঝছেন যে টেকনিক্যালি বিপদে পড়বেন। জনতার প্রশ্ন কাকে? বাংলায় শান্তিপূর্ণ ভোটের কথা বলা হচ্ছে, কিন্তু চিফ মিনিস্টার হয়ে যে উনি মানে সেন্ট্রাল ফোর্সকে যে আটকাতে বলছেন, সেটা কি ঠিক? তৃণমূল বলুন। আটকাতে বলছেন না, যদি মহিলাদের উপর আক্রমণ হয়, যদি মহিলাদের মলেস্টেশন করা হয়, শ্লীলতাহানি করা হয়, মেয়েদের উপর আক্রমণ করা হয়, যদি বুথ ভেঙে দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে আপনারা যখন এই অভিযোগটা করছেন তার নিশ্চয়ই সত্যতা আছে। কোথাকার ঘটনা কমিশনে জানানো হয়েছে, সেইগুলো তথ্যগুলো সামনে আনছেন না কেন? এতটা আক্রমণের মুখে পড়তে হচ্ছে তো আপনাদের। আপনি দেখেননি মহিলারা বলছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, টেলিভিশনে তো লাস্ট ইলেকশনের দিন দেখিয়েছে। মহিলারা বলুক না, আপনারা কমিশনে গেছেন কি? এই তথ্যটা কি স্পষ্ট? কমপ্লেন করেছি তো, আমার বলেছি তো, আসবো শঙ্কু, আসবো। কমপ্লেন করেছি তার তুলনামূলক 3টে। আপনার মনে হচ্ছে না বাহিনী কোথাও ইস্যু হয়ে যাচ্ছে এবং সেটা খুব ডেলিবারেট অ্যাটেম্পট? কত ভুলের হয়ে কাজ করলে ইস্যু হবে না? দেখুন, আসলে মজাটা হচ্ছে এটা, যে যখন শাসক থাকে সে তখন বলে যে কেন্দ্রীয় বাহিনী খারাপ, আর যে যখন বিরোধী থাকে সে কেন্দ্রীয় বাহিনী চায়। শঙ্কুদেব পান্ডা এবং অনুপম হাজরা ভুলে যাচ্ছেন অমিত শাহ যখন মানে জেলে গেছিলেন, যখন তাকে সিবিআই অ্যারেস্ট করেছিল, তখন উনি কেন্দ্রীয় বাহিনী বা সিবিআই নিয়ে কি বলতেন এবং কি বলতেন। আমি যখন তুমি বলছিলে আমি কথা বলিনি, যখন আমি বলছি চুপ করে শুনবে। শঙ্কুদেব উত্তর দিতে দেব, উত্তর যখন তোমার কাছে আসবে নিশ্চয়ই উত্তর দেবে। সব প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন তিনি কেন্দ্রীয় বাহিনীর কথা বলতেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক, তাই জন্য তার কেন্দ্রীয় বাহিনী লাগছে না। আরও হাস্যকর সূর্যকান্ত মিশ্র, যিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই বক্তব্যটা ভুল। বৈশ্বনাথদা আছেন বা যারা পুরনো সাংবাদিক আছেন তাদের সবার মনে আছে যে উত্তর কলকাতায় দুলাল বন্দ্যোপাধ্যায় বা অনিল বসু হুগলিতে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে গালাগাল দিতেন। আমি বললাম না, যে যখন শাসকে থাকে তখন তার কাছে কেন্দ্রীয় বাহিনী খারাপ, আর বিরোধীরা বলে কেন্দ্রীয় বাহিনীকে দরকার। মানে বিরোধী হলে বাহিনী ভালো, না হলে বাহিনী কালো, একদম এই থিওরিতে চলছে। এটা খুব সেট থিওরি। এবং শুধু বাহিনী নয়, মানেকার কাছে আসবো, পুলিশ, তাদের অবস্থা সত্যি অসহায়, কারণ পুলিশ সব পক্ষের নিশানায়। কি বলেছেন দুপক্ষ, তৃণমূল বিজেপি পুলিশকে নিয়ে, খাকি উর্দি নিয়ে, শুনবো। যদি পুলিশ ভয় দেখায় বিজেপিকে ভোট দাও, একটাও কথা শুনবেন না, লাইন করে গিয়ে ভোট দেবেন। নতুন সরকার হবে, আপনারা কোথায় যাবেন ঠিক করে নিন। যারা অত্যাচার করছেন, যারা ফলস কেস দিচ্ছেন, তাদের জন্য হয় আসামে, নয় ত্রিপুরায়,
নাহলে বাংলাদেশের জায়গা দেখে দিতে হবে, এখানে থাকতে হবে না। পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে একেবারে রাজ্য ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ ঘোষ। প্রায় প্রতিটা সভায় পুলিশের একাংশকে নিশানা করছেন তৃণমূল নেত্রীও। ইলেকশনের সময় পুলিশ পুরো বিজেপি হয়ে যায়, এটা মাথায় রাখবেন। আমি অনেক জায়গায় দেখেছি, অনেকেই এখন আন্ডারস্ট্যান্ডিং করে বসে আছে। আমি কালকে আরামবাগ দেখে নিয়েছি, আরামবাগের ওসির রোলও আমি দেখে নিয়েছি। সুতরাং আমরাও কিন্তু লক্ষ্য রাখবো কে কি করছেন না করছেন। আমার বাংলার পুলিশ ফোর্সকেও বলবো নজর রাখতে। দেখুন, আপনারাও আমাদের বাংলার পুলিশ ফোর্স, আপনারা দয়া করে আপনাদের মাথাটা নত করবেন না। কারো কথা শুনে কোটি কোটি টাকার বিনিময়ে দিল্লি থেকে এলো গাই, সাথে এলো টাকার তাই, ও যেন না হয়। পুলিশকে নিয়ে রাজনীতির দড়ি টানাটানি অবশ্য এ বাংলায় নতুন নয়। কখনো রাষ্ট্রের গুন্ডা, কখনো দলদাস। বিরোধীরা নানা রকম উপাধি দিয়েছে খাকি বাহিনীকে। নকশাল আন্দোলনের স্লোগান ছিল, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। বাম আমলেও বারবার বিরোধীরা কাজ করায় তুলেছে পুলিশকে। পুলিশের সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নামে লালগড়ের আন্দোলন হয়। গত 10 বছরেও পুলিশকে দলদাস বলে অভিযোগ করেছেন বিরোধীরা পুলিশকে দুষতেন। এবার মমতাও। যদি পুলিশ ভয় দেখায় বিজেপিকে ভোট দাও, একটাও কথা শুনবেন না। নিউজ 18 বাংলা। ক্ষমতায় না এসে শঙ্কুদেব পুলিশকে সরানোর হুমকি, দেখুন, ট্রান্সফার ভিন রাজ্যে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খুব নির্দিষ্টভাবে যদি আপনি শোনেন তাহলে একটা জিনিস। আরে আমি দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে জানতে চাইছি, সেটার আগে উত্তর দাও। দিলীপ ঘোষ তো অফিসিয়ালি বলেছেন, আমরা আজকে বলছেন না। 135 জন যখন নোটিফিকেশনের আগে, ইলেকশন নোটিফিকেশনের আগে 135 জন কর্মী আমাদের খুন হয়ে গেছিলেন, আমাদের প্রায় 4000 লোক জেলের মধ্যে বন্দী হয়ে আছেন, তখন থেকেই আমরা বলছি। যবে থেকে কি বলছি মানে বলাটা কি সঙ্গত? এটা সংবিধান সম্মত। হ্যাঁ, রাজ্যের ক্ষমতাতেই আসেননি তিনি, অফিশিয়াল বিরোধী দলনেতাও নন, ক্ষমতাতেও আসেনি। ক্ষমতায় থাকলেও এটা বলা যায় না, ক্ষমতায় থাকলেও এটা বলা যায় না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলছেন যে ভাই ইলেকশনের সময় পুলিশ সব বিজেপি হয়ে গেছে, মানে আগে তৃণমূল কংগ্রেস ছিল। আমি এতদিন ধরে এটা অতি সরলীকরণ। পুলিশকে ভয় দেখাচ্ছে বিজেপি, তাই পুলিশ ভয় বিজেপি হয়েছে, এটা মমতার অভিযোগ। দিলীপ বাবু তো বলছেন ক্ষমতাতেই নেই, পাঠিয়ে দেবো অন্য রাজ্যে, বাংলাদেশ বর্ডারে। আগে ওই ভাইয়ের বক্তব্যটা বলতে, আগে এই প্রশ্নটার উত্তর চাই, আগে এটার উত্তর চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন? ওনার ছোট নেতা, এনার এলাকার কেষ্টদা, তিনি বলছেন পুলিশকে বোম মারুন, তার নেতা বলছেন ঘিরে রাখুন। এটা তো ট্রেন্ড, এবং সেই মতো করে এরা পুলিশকে তৈরি করেছিলেন, বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়েছিলেন, ভেবেছিলেন নির্বাচনের সময় পুলিশ পুরো তৃণমূল থাকবে। কেসটা চলে গেছে, সেই লেগাসিটাকে আরো বেশি জোরদার করে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি। অনুব্রত মণ্ডল বলছেন তাকে সেন্সর করা হয়েছিল, কমিশনে নালিশ করা হয়েছিল। আমরা কোন দিলীপ বাবু কি নোটিশ পাবেন জানি না। আমরা কোন প্রশাসনিক জায়গায় নেই রাজ্যে। ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে নির্বাচন হচ্ছে। আপনাদের অভিযোগ থাকলে আপনারা গিয়ে দিন। এখন সমস্যা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এই দিচ্ছে না, তাই চাপ হয়েছে। বিজেপির দিকে আছে। বাংলায় যখনই কোনো সরকার আছে তারা পুলিশকে ইউজ করে। যদি আপনারা সরকারে আসেন তাহলে কি আপনারা কি পুলিশকে ইউজ করবেন? 100% পুলিশকে ব্যবহার করব, কিন্তু সেটা নিরপেক্ষ গণতন্ত্র। বাংলার মানুষ দেখছেন জনতার দরবার। উত্তর সেক্রেটারি কি অবস্থা? ক্ষমতায় এলে যথাযথভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করব, পুলিশকে ব্যবহার করব, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সেই প্রক্রিয়ায় বৈশ্যাদারা রাস্তায় দাঁড়িয়ে আমাদের শত খিস্তি দিলেও বৈশ্যাদার বিরুদ্ধে মিথ্যে মামলা দেবো না, বৈশ্যাদাকে ঢুকিয়ে রাখবো না, পুলিশকে ব্যবহার করবো না। কি বলবো, শুনবো বৈশ্যাদার কাছে। বিজেপি যদি 50 বার, মানে এসছে তো 20 বার প্রধানমন্ত্রী, যদি 20টা সিট পায় তাহলে অনেক পেয়ে যাবে। 20টার তলায় আমরা ওয়েট করব। মানে পুলিশের এই অসহায় অবস্থায় কি মনে হচ্ছে? মানে আমরা সেফ, যাদের কাছে যাব কোনো বিপদে পড়লে সাহায্য চাইতে, কেউ বলছে ট্রান্সফার করে দেবো, কেউ বলছে আমি দেখে রাখছি, পরে দেখে নেব, বুঝে নেব। এইটা খুব টাচি টপিক। আর বিশেষ করে যখন নাকি মানে একটা অ্যাকিউজেশন শুনলাম যে কেন্দ্রীয় বাহিনী নাকি শ্লীলতাহানির কোনো একটা ব্যাপারে জড়িয়ে গেছেন, ওটা শুনে কিন্তু সত্যি সত্যি আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি কিন্তু মানে জাস্ট শুনলাম বলেই বিশ্বাস করে নেবো তা নয়, মানে ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি। তবে
পুলিশ এবং এই বাহিনীকে নিয়ে এই যে নোংরামিটা হচ্ছে, দিস ইজ গোয়িং টুয়ার্ডস এ ভেরি ডেঞ্জারাস ট্রেন্ড আমার মনে হয়। কারণ যাদেরকে আমরা আমাদের মানে সুরক্ষার জন্য রেখেছি তারাই মানে আমরা যদি অ্যাকিউজ করি যে তারাই পাল্টি খেয়ে এখন মানে ধর্ষক হয়ে যাচ্ছেন এবং একদম ঠিক, একদম ঠিক। আমি সুমনদার কাছে আসি। সুমন, ওয়েস্ট বেঙ্গলে আমি যেটা বলতে চাই, যে কারণে নাকি আমি বললাম যে দিস ইজ এ ভেরি টাচি টপিক, কিছু কিছু এরকম ঘটনা জল করে এখনো আমার মনের মধ্যে রয়েছে। সেটা পার্ক স্ট্রিট রেপ কাণ্ডই হোক আর যাই হোক না কেন, যেখানে যেখানে মানে কোনো সুরাহা হয়নি। আমি চাই না যে এরকম ধরনের বাজে টপিক তুলে একটা খুব সিরিয়াস ইস্যুকে খেলো করে দিয়ে, মানে ঠিক ওই পলিটিক্সে এখন যেরকম একটা বাচ্চাদের তুতু মেয়ে চলছে ওই জায়গায় নামিয়ে আনা হোক, কারণ তাহলে কিন্তু আমরা মহিলারা সত্যি সত্যি খুব ভুগবো। অ্যাবসলিউটলি। এবং মহিলা ভোট এবারে খুব ইম্পর্টেন্ট, 49%। আমি খুব সংক্ষেপে সুমনদার রিয়াকশন জানতে চাইবো। সুমনদা, এটা তো সত্যি দিনের শেষে চাকরি করেন যেই মুখ্যমন্ত্রী হন এরপর, এবার পুলিশ এই অবস্থায় কি করতে পারে? এটা কি খুব ডেঞ্জারাস ওদের জন্য এবং আমাদের মতো নাগরিকদের জন্য? দেখুন, আসলে সমস্যা হচ্ছে যে মানে এটা পশ্চিমবঙ্গের ওভারঅল সমস্যা, গত 40 বছরের সমস্যা। সিপিএমের সময় ছিল, তৃণমূলের সময়ও চলছে, যে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এত ভায়োলেন্স হয়। আপনি দিল্লিতে ক্ষমতা বদল হয়, রাজস্থানে হয়, ছত্তিশগড়ে হয়, অন্য জায়গায় তো কংগ্রেস থেকে বিজেপি যাচ্ছে, বিজেপি থেকে কংগ্রেস যাচ্ছে, পশ্চিমবাংলায় কেন হয় না? আমার মনে হয় যেহেতু মানেকা আছেন বা সমস্ত রাজনৈতিক দলের ভাবা উচিত যে ট্রেন্ড হিসেবে এটা কত খারাপ। যেহেতু পলিটিক্সে, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে এতটা ভায়োলেন্স আছে এবং সেই ভায়োলেন্সটাকে সবাই বিভিন্ন সময় বিভিন্ন দলের জার্সি পরে ব্যবহার করেন, সেহেতু পুলিশ অসহায়। এবং এই যে ভায়োলেন্সের কথা আপনি বললেন, এবারের নির্বাচনে তার সঙ্গে মিশে গেছে অনেক টাকা, কোটি কোটি টাকা, এমনই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভোটারদের নয়, প্রার্থী কিনছে বিজেপি কোটি কোটি টাকায়। শুনুন। দিল্লি থেকে এলো গাই, এলো সাথে টাকার খাই, কোটি কোটি টাকা দিয়ে কাউকে কাউকে বেচে দেওয়া হচ্ছে, কাউকে কাউকে কিনে নেওয়া হচ্ছে। ভোটের বঙ্গে কি এবার টাকার খেলা? রায়দিঘিতে একটা করে কুপন দিয়েছে, 1000 টাকা করে পাবে ভোট দিলে। ওদের বলুন 15 লক্ষ টাকা করে যে দেবে বলেছিলে, আগে 15 লক্ষ টাকা হিসেব দাও। একদিকে টাকা দিয়ে ভোটার কিনে নেওয়ার অভিযোগ, আবার টাকা দিয়ে প্রার্থী কেনার অভিযোগ। বারবার মমতার নিশানায় বিজেপি। আমার 200 বেশি চাই, 200 কম হলে ওরা গদ্দারদের কিনে নেবে। এই গদ্দারদের টাকা দিয়ে কিনে নিয়েছে, ওই গদ্দারদের কিনে নেবে। মমতা এই অভিযোগ করার পরেই আসরে নামে বিজেপি। কটাক্ষের সুরে তাদের প্রশ্ন, তাহলে কি তৃণমূলে আরো গদ্দার আছেন বলে মেনে নিচ্ছেন মমতা? তৃণমূল নেত্রীর সুর অবশ্য সপ্তমে। বুধবার কলকাতার সভা থেকে আরো এক ধাপ এগিয়ে তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন। আমার 200 উপর নাম্বার তুলতে হবে, আপনারা ভোট না দিলে হবে না, তার কারণ ওরা আবার কোটি কোটি টাকা দিয়ে কিনবে। এর পারে না, এমন কোনো কাজ নেই। আমাকে একজন বললো, শুধু আমাকে বলেছে দিদি তুমি প্রচার করতে যেও না, তাহলে তোমার 25 কোটি টাকা দেবো। বুঝতে পারছেন? শুধু প্রার্থী বা ভোটারদের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সভায় যেতেও টাকা দিচ্ছে বিজেপি। ভোটের আগে টাকা নিয়ে আসবে, মিটিং এ গেলে 1000 টাকা, ভোট দিলে 500 টাকা, বলবেন ক্যাশ চাই না গ্যাস চাই, গ্যাস গ্যাস। কোটি কোটি টাকা বিভিন্ন ক্লাব, বিভিন্ন গুন্ডা মস্তানের কাছে ছড়ানো হচ্ছে, বিভিন্ন জায়গায় লোক দেখানো হচ্ছে, যাতে এটা সর্বসমক্ষে এলে সেটা জিনিসটা মানে আরো বেশি মানুষ জানতে পারবে, তার আগে বিজেপির ঘাড়ে দোষ দিয়ে দিচ্ছে। রামকৃষ্ণদেব সেই কবে বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। এবার ভোটের বাংলা টাকা ইস্যুতেই গরম। বিতর্ক চরম। নিউজ 18 বাংলা। অনুপম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকাল অভিযোগগুলো শুনলে একটু হাসিই পায়, কারণ উনি কি বলছেন বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না। আর ওনার দলের যে ট্রেডিশনটা আছে যে আজকাল তো কোনো জনসভায় ভর্তি হয় না, মানে ইনফ্যাক্ট আমি যদি সব থেকে বড় উদাহরণ দিই, যে ব্রিগেড বা ওই যখন ওই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুষ্ঠানটা হয়, সেখানে যেমন ডিম ভাত দিয়ে লোক আনতে হয়। তো বিজেপির অবস্থা এখন এতটাই ভালো যে এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির জনসভায় আসছে এবং অ্যাটলিস্ট কোনো ইনসেন্টিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দিতে হচ্ছে না, যে হয় ডিম ভাত হোক বা অন্যভাবে টাকা ছড়ানো হোক। তো এই কালচারটা তৃণমূলের মধ্যে যেহেতু খুব
ডমিনেন্টলি মানে এভিডেন্ট যাকে বলে। মানে টাকার রাস্তা যেদিকে বিজেপি তার আশপাশ দিয়েও যায় না। না না, এই যে কুপন, এই কুপনটা কে ছাপিয়েছে? আমাদের পার্টি থেকে তো ছাপানো হয়নি। এই কুপন ছাপিয়ে তৃণমূল বিজেপিকে বদনাম করার জন্য, তৃণমূল বিজেপিকে বদনাম করার জন্য এরকম যারা হুইল চেয়ারের বুদ্ধি দিয়েছেন, কারণ আমাদের মনে আছে যখন শান্তিনিকেতনে, আমি আমার উদাহরণ দিচ্ছি, শান্তিনিকেতনে গুরুদেবকে মানে অপমান করার জন্য আমার ছবির সঙ্গে মানে অমিতজির ছবির নিচে গুরুদেবের ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্টার ছাপানো। অতএব বদনাম করা, মেলাইন করা অন্য পার্টিকে, মানে তৃণমূলই এত টাকা খরচ করছে আপনাদের মেলাইন করতে। এই 50 টাকা কুপন ছাপিয়ে নিচ্ছে রায়দিঘিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা আছে গোটা ভারতবর্ষের ইলেকশন। রায়দিঘির যে কুপন দেখাচ্ছেন, রায়দিঘিতে প্রধানমন্ত্রীজির কোনো প্রার্থী কোটি কোটি টাকার প্রার্থী কেনার এসব রায়দিঘির পুরনো যে কুপন, এসব ছক ওনারা সাজিয়েছিলেন। যারা ওইসব হচ্ছে ঠেলা ট্রলি গাড়ির প্ল্যান দিয়েছেন তারাই ওই সমস্ত বানাচ্ছেন। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করছে নিশ্চয়ই আপনাদের কাছে তার তথ্য প্রমাণ রয়েছে, নিশ্চয়ই আপনাদের তার সারবত্তা রয়েছে আপনাদের কাছে। আপনি তো আইন চর্চাকারী, আসবো, আপনি তো আইন চর্চাকারী, কমিশনে কেন দিচ্ছেন না এগুলো? বিজেপির ট্র্যাক রেকর্ডটা কি? ঘোড়া কেনা বেচা, হর্স ট্রেডিং বেশ, তো মধ্যপ্রদেশে করেছে কিনা? এই অভিযোগটা মহারাষ্ট্রে করেছিল কিনা? হ্যাঁ, এই অভিযোগটা এখন 1000 টাকার কুপন বিলি করছে কোটি কোটি টাকা। বিজেপি হর্স ট্রেডিং এর পার্টি। বিজেপি ঘোড়া কেনা বেচা করে, এমএলএ কেনা বেচা করে। আজকে কোভিড সময় এই মধ্যপ্রদেশ কেনা বেচার জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করে। আমি একমত, এটা প্রমাণিত সত্য। আমি একমত, বিজেপির এই রেকর্ড আছে, আমি আসবো বলতে একদম আমি একমত আপনার সঙ্গে। কিন্তু আপনারা কি এই অভিযোগটা কমিশনে জানিয়েছেন? 100%। আজকে চিফ মিনিস্টার যখন বলছেন কোন কোন প্রার্থীকে কত টাকা দিয়ে কিনলো বিজেপি? বিজেপি ঘোড়া কেনা বেচার রাজনীতি করে, বিজেপি 1000 টাকার কুপন বিলি করেছে, বিজেপি কুপন তো আছেই, তার সঙ্গে আজকে নতুন অ্যাডেড অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী কিনছে বিজেপি, এবং আগে তো বলেইছেন যে দলের গদ্দারদের কিনে নেবে পরে। তার মানে এক তো উনি নিজের দলে কে গদ্দার আর কে ভালো সেটাই হয়তো বুঝতে পারছেন না বা বিশ্বাস করতে পারছেন না। আপনি কি ভারতীয় জঞ্জাল পার্টি বিজেপি, যারা বললো বিজেপি হাটাও, বিজেপি চোরেদের দল, তারা গিয়ে বিজেপিতে গিয়ে সারেন্ডার করে পায়ে ধরছে, তাহলে ওরা যে কেনা বেচার রাজনীতি করে, যাদেরকে ওরা নারদা দেখালো, ওদের ক্লিপিং দেখালো ওদের পার্টি অফিস থেকে, তাদেরকে হঠাৎ বলে দিল তারা অসাধু থেকে সাধু হয়ে গেল। ওয়াশিং মেশিন, বেরুয়া ওয়াশিং মেশিন। না না, কে সাধু কে সেটা জনতার দরবারে জনতা বিচার করবে। আমার বক্তব্য, আপনারা এই তথ্য কমিশনে দিয়েছেন না দেননি? আমরা নির্বাচন জানাতে পারবেন, জনতা জানাবো, জানাচ্ছি। বেশ, জনতা এই উত্তরটা দেওয়ার আছে অনেকগুলো। আমার প্রশ্ন বিজেপিকে আছে, যেখানে বিজেপির মূল বক্তব্য যে বাংলায় সোনার বাংলা বানাবে, সেখানে দাঁড়িয়ে বিজেপি ঘুষ দিয়ে কুপন বানিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তো বিজেপির কি টিভিতে দেখে তোমার এরকম? না না, ওটা তো প্রশান্ত কিশোরের কাজই হচ্ছে মানুষ। প্রত্যেকে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ। আপনার অভিযোগটা নিয়ে আমি উত্তর দিচ্ছি, একটা ছোট্ট উত্তর আমার দেওয়ার আছে। আমার আজকে এই প্রশ্নটা সরাসরি যে সমস্ত তৃণমূল কর্মীরা দেখছেন তাদের কাছে, কেমন দল? এদিকেও ক্যামেরা আছে। আচ্ছা, কোন দিকে? ওদিকেও আছে, সব দিকে ক্যামেরা। আমাদের দিকে তাকিয়ে বলছি যে কেমন দল বানিয়েছেন, যে টাকায় মানুষ চলে যাচ্ছে আপনাদের ছেড়ে, শুধুই আঙুল তুলছেন, 3টে আঙুল নিজের দিকে ঘুরছে, দেখছেন না? কেমন দল বানিয়েছেন, রাখতে পারছেন না। না না, ঠিক ঠিক না না, শঙ্কুদেব অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট শঙ্কুদেব, আমি থামাচ্ছি। শুধুমাত্র দলের বাঁধন শুধু ভাইপো আছে, শুধু ভাইপো, তাই আজকে ঝগড়ার জায়গা নয়। বলছি আপনাদের বাঁধন এত টাইট যে বিজেপি টাকার লোভ দেখালেই টাকার বস্তা নিয়ে গেলেই বেরিয়ে যাচ্ছে। এরা তো কেনা বেচার ক্ষমতা নেই। আপনাদের পার্টিটা তো অনেক আদর্শ নিয়ে চলে, বাঁধনটা একজন শঙ্কুদেব রাজনৈতিক দলের ওনার প্রশ্নটাকে অ্যাড্রেস করতে চাই যে একটা তো মানে পিউ আপনার যেটা প্রশ্ন ছিল তাতে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে মমতা ব্যানার্জি 291টি সিটে তো নিজে প্রার্থী দিয়েছেন, তারপরও কেন গদ্দারের আশঙ্কা করছেন? আর আপনার যেটা প্রশ্ন সেখানে একটা আপনি বিজেপিকে প্রশ্ন করতে পারেন যে এখনো অবধি বিজেপির কোনো নেতাকে আমি দিল্লিতে প্রার্থী
নিয়ে বৈঠকেও নর্মাল প্লেনে যেতে দেখিনি, সবাই চার্টার্ড ফ্লাইটে যায়। আপনি আমি তো ট্রেনে যাই, ঠিক আছে? এই যে গোটা রাজনৈতিক সংস্কৃতিটাকে পুরো চার্টার্ড ফ্লাইটে বিজেপি নিয়ে চলে গেল, এই পয়সাটা কিন্তু কোনো না কোনো শিল্পপতি দিচ্ছে। সেই শিল্পপতি নয় ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে, না হলে কিছুর দাম বাড়াচ্ছে, আপনাকে বা আমাকে পকেট থেকে দিতে হচ্ছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির আরও বড় বিপদ, কারণ আপনি আমার চাইতে ছোট বয়সে, আপনি আরও 20 বছর ধরে এটা ফেস করবেন। যে টাকাটা চার্টার্ড ফ্লাইটে খরচ হলো সেটা কিন্তু সে আপনার আমার পর তেল বা গ্যাসের দাম থেকে তুলবে। মানেকা, প্রশ্নটা কি? মানেকা এই যে তরজা টাকার খেলা চলছে, রাজনীতিতে টাকার খেলা। বিজেপি এই যে চার্টার্ড ফ্লাইটের কালচার এই রাজ্যের রাজনীতিতে চলে এসেছে বিজেপির হাত ধরে। মানে প্রচুর টাকা, সেখানে মানুষের ইস্যু নেই, অথচ টাকাটা যাচ্ছে মানুষের পকেট থেকে। সবকিছুই তো মানুষের পকেট থেকেই যাচ্ছে। আমরা যারা ট্যাক্স পেয়ার, আমরা যদি ট্যাক্স না পে করি তাহলে উন্নতিকরণ হবে কি করে, দেশ আগে বাড়বে কি করে? সুতরাং সবকিছুই তো ট্যাক্স পেয়ার্স মানি। মানে এটাই হ্যাঁ এক্সপেক্টেড। আর আরেকটা জিনিস বলতে দেবো, আমার খুব খারাপ লাগলো যে সামান্য ডিম ভাতের জন্য মানুষ হেঁটে 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 কোন গ্রামের থেকে এখানে এসে কোন জনসভায় যোগদান দিচ্ছে মাত্র কিছু ডিম ভাতের জন্য। তার মানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আর্থিক অবস্থা ইজ ভেরি পুয়ার। না 5 টাকায় ডিম ভাত পাওয়া যাচ্ছে। আমাদের না দিয়ে 5 টাকা ডিম ভাতে ভিক্ষা দিচ্ছেন, চাকরি দিতে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। রাজ্যের মানুষের কাছে এর উত্তর দেওয়া খুব জরুরি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে। প্রথমত বলে দিই, ভারতীয় জনতা পার্টির সমস্ত হিসেব নিকেশ আমরা দেশের যে সমস্ত আইনি প্রক্রিয়া আছে তার মধ্যে দিই। আমাদের পার্টি কিভাবে চলে, কোথায় চলে, ইনকাম ট্যাক্সে যথাযথভাবে জানানো। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় চার্টার ফ্লাইট চড়েননি। দোষারোপের বিতর্কে আমরা আবার ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর। শুধু আপনাদের জানিয়ে দিয়ে একটা ভাইরাল ভিডিও নিয়ে ফিরবো, যে ভিডিওতে হুমকি দিয়ে ভোট ভিক্ষা করছেন এক নেতা। কে দেখাবো ব্রেকের পর, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম সেই ভাইরাল ভিডিও নিয়ে। তৃণমূল নেতা গৌতম দেব তিনি হুমকি দিচ্ছেন, ভোট চাইছেন এভাবে। দেখুন ভিডিও। আর যদি আমাদের বিরোধিতা করে সেখান থেকে উচ্ছেদ করি, বুঝেন? আমি গৌতম দেব যা বলি তাই করি, আমার কাছে সব রিপোর্ট। আমি তো সন্ন্যাসী মানুষ, ওই সব সন্ন্যাসী আমি বুঝি না। আমি নিজেও সন্ন্যাসী দেখাবেন না, বিজেপি করবেন না। ও মোদী রাজ্যে হবে, বাংলায় হবে, সব তৃণমূল করতে হবে। এই গভর্নমেন্টের জায়গা ভোগ করতে পারবো না। আমরা আসছি পাওয়া নেই, আমি আমার বিরুদ্ধে হবো, আমি সব ভোট দিতে হবে। কোনো কথা শুনতে পাওয়া নেই। শুনলেন আপনারা ওই ভাইরাল ভিডিও। সুমন দা কিছু বলতে চান? আমি তো দেখেছিলাম গৌতম দা গানের ক্যাসেট করেছেন, অডিও ক্যাসেট করেছিলেন, তাই না? এটা কি র্যাপ নাকি? গৌতম দা নতুন র্যাপ গাইছেন নাকি? আমি সত্যি রবীন্দ্র সদনের মোড়ে এত বড় করে গৌতম দার হোর্ডিং ছিল যে গৌতম দা গানের ক্যাসেট করেছেন। নির্বাচনের মুখে এসে গৌতম দাও র্যাপ গাইছেন, বৈশ্যতা ভালো বললেন। এটা তো আগে পিছিয়ে তো কিছুই জানি না, এটা একটা খাবলা থেকে দেখাচ্ছে মাঝখান থেকে। মানে কি? আগে কোনো বক্তব্য আগে পিছে কিছু জানার দরকার নেই, আপনি যেটা হয়েছে সেটাই ভালো করে শুনলেন। আমরা লিখেও দিলাম যদি আপনি বুঝতে না পারেন। না আমি তো দেখলাম কিন্তু আর আগে কি ডায়লগ হয়েছে, আগে কি ঘটনা, আমি তো ঘটনাটা তো আমি দেখলাম। ঘটনাটার আগে কোনো ঘটনা আছে কিনা, পেছনে কোনো ঘটনা আছে কি ঘটনা থাকবে? আপনি কি খুঁজছেন এর মধ্যে? রাজনীতি হচ্ছে আপনি জানেন, আপনি কি খুঁজছেন এর মধ্যে? মানুষের বিজেপি করবেন না, বিজেপি যা ঝগড়া লাগাচ্ছে মানুষে আগামী দিন দেখতে পাবেন যে এই রাজ্যে একটা হানাহানি রাজনীতি ওরা আমদানি করতে চাই। জনতার দরবারে জনতার প্রশ্নটা শুনবো। শঙ্কু করুন কাকে? আমার প্রশ্ন এবার তৃণমূলকে আছে, যেখানে বাংলার মূল মন্ত্র বাংলা নিজের মেয়েকেই চায়, সেখানে দাঁড়িয়ে মানে এইভাবে ভোট ভিক্ষা করতে হচ্ছে যে বিজেপিকে হুমকি দিতে হচ্ছে, হুমকি প্র্যাকটিক্যালি হুমকি দিতে হচ্ছে যে বিজেপি। বেশ, প্রশ্ন শেষ, উত্তর। নন ভায়োলেন্সে বিশ্বাস করি।
আমরা ভায়োলেন্সে বিশ্বাস কি হচ্ছে? আমি জানি না এই যে বক্তব্যটা পার্টিকুলারলি তার আগে কি স্টোরি আছে আগে না, আমরা তো দেখতে পাচ্ছি এখানে হুমকি দেওয়া হচ্ছে। একটা বিচ্ছিন্ন অংশ দেখছো, পুরো অংশটা বেশ, দেখো। আর সময় নেই, প্রশ্ন এখানে শেষ। উত্তরবঙ্গের এই জায়গায় উত্তরটা নেই, যার জন্য উত্তরবঙ্গের এই জায়গায় না কিছু গরিব হিন্দু বাউলরা থাকে, যে জমিতে থাকে না ভাই, বলতে দিন। এতক্ষণ শুনেছি আপনার কথা, বাংলার পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। গরিব মানুষদের উচ্ছেদ করার জন্য হুমকি দিচ্ছেন, এদেরকেই তো স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি আমরা। আমি আপনাকে খুব সংক্ষেপে বলে দিচ্ছি, আপনি আগের আর পরের বুঝতে চাইছেন। এটা একটা জমি যেটা বৈধ নয়, যেখানে একটা আশ্রম চলছে, এটা এতদিন ধরে চলছে এবং গৌতম দেব হুমকি দিচ্ছেন বিজেপি করলে সেটা করতে দেব না, আমাদের ভোট দাও, আসছি যদি আমাদের ভোট দাও এটা চলবে, মানে এই বেআইনি কাজটা আমরা চলতে দেব আমাদের সঙ্গে থাকলে, বিজেপি করলে দেব না। আমি গৌতম দাকে অনেকদিন ধরে চিনি, ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, দার্জিলিং কি হচ্ছে না যখন কাউন্টারের সময় আসবে তখন করবে। আমার কথা হলো, আমার নিজের গৌতম দার প্রতি যা রিডিং আছে, গৌতম দা কিন্তু ইলিগাল কথা বলার লোক না। কথার নিশ্চিত, কথার প্রেক্ষিতে কি কথা হয়েছে আমি জানি না, আমার নিশ্চিত ধারণা যে এমন কোনো প্রভোকেশন ছিল কোন জায়গায় আগে পরের গল্প আছে। আপনার মনে হচ্ছে এই যে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা প্রভোক করছে? আমার মনে আছে গৌতম দার বডি ল্যাঙ্গুয়েজ তারপরে এই বিজেপির কি নোংরা খেলা খেলছে বাংলা, আপনি জানেন? অনুপম হানাহানির এখন রাজনীতি বক্তব্য করতে হচ্ছে চাইছে। ওনার অ্যাকচুয়ালি এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে কোনো যুক্তি নেই যে উনি বলবেন। 100% একজন অ্যাকচুয়ালি তৃণমূলে একটা গেরুয়া ফোবিয়া চলছে, একজন সন্ন্যাসী সর্বহারা মানুষ, তাকে গিয়ে গৌতম দেব থ্রেট দিচ্ছেন, আর উনি বলছেন নাকি এটার পরিপ্রেক্ষিতে এর মধ্যে কি স্টোরি আপনি থামুন। আরে কোন স্টোরি খুঁজছেন? এখানে পরিষ্কার ভিডিওতে উনি থ্রেট দিচ্ছেন 50টা লোক নিয়ে, আপনি এর মধ্যে স্টোরি খুঁজছেন। আরে এইসব বানানো গল্প ছাড়ুন। আসুন আগে অভিযোগকারীর বক্তব্য শুনি, তারপর আবার আলোচনা শুনবো। আমাকে বললো আপনি বিজেপি করেন, হ্যাঁ এখানে বিজেপির লোক আসে মিটিং করে জানটা করে, হ্যাঁ আমি বললাম না এখানে তো এটা তো আশ্রম, তো এখানে সর্বজাতি সর্ব পার্টি আসতে পারে, এইভাবে কথা বললাম। কয় সরকারি জমির উপরে বসে আছেন, উৎখাত করে দেবো, তৃণমূল করতে হবে, আর এখানে অন্য কোনো পার্টি বিজেপি আসতে দেবে না। আমার ভয়ের কি আছে? আমি তো ভয়, আমার তো কোনো ভয়ের কোনো চিহ্ন নাই না, আমি কি কারে ভয় করব? এটা আমি জানি না ভদ্রলোক কি বলছেন, কেউ ওনাকে দিয়ে বলাচ্ছেন কিনা, কোনো সাজানো ঘটনা কিনা, অনেক ধরনের ঘটনা হয়েছে। বিজেপি নোংরামিটা করছে, কিন্তু সমস্ত জায়গায় উস্কানিমূলক কথা বলে মানুষে রাইট লাগানো, ঝগড়া লাগানো হচ্ছে। ওরা তো গুজরাটে রাইট করে ক্ষমতা এসছে, রাইট না করলে বিজেপি আজকে কোনোদিন কিছু করতে পারবে না। কথা বলি একটু, আপনিই বললেন গৌতম দেব অত্যন্ত বিচক্ষণ, তিনি এই ধরনের মন্তব্য করবেন না। এত ঠান্ডা মাথায় প্রকাশ্যে এতগুলো লোকের সামনে গৌতম দেব যখন এই মন্তব্যটা করছেন, নিশ্চয়ই তিনি প্রভোকেশনের পরে এটা করছেন, এটা আপনি বলবেন না? আপনিও আইনের চর্চাকারী, তিনি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলছেন ভোটারদের। না না, এটা হতে পারে না। আমি ওটাকে, উনি একজন অ্যাডভোকেট, তো মিনিমাম আইন উনি জানেন, যে উনি কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত না। আমি বলছি বিজেপি অনেক ন্যাস্টি গেম খেলছে, এটাকে মানুষকে বুঝতে হবে, নাহলে যারা পড়াশোনা জানা লোক কেউ বিজেপি করে না। এর মধ্যে বৈশাখার কাছে জানতে চাই, একটাই প্রশ্ন আছে বৈশাখা, গৌতম দা বা আপনি এখানে কোন রোহিঙ্গা ওই সন্ন্যাসীর জায়গা থাকলে কি একই কাজ করতেন? এইটা আমি জানতে চাই। আপনি এই যে মানুষে ভেদাভেদ করেন, আমরা সব মানুষকে প্রশ্ন শেষ, এবার উত্তর। ইকুয়াল, আইনের চোখে সবাই সমান, আপনারাই ভেদাভেদের রাজনীতি করেন, আমরা করি না। আমরা ছাতার তলায় রাখতে চাই, আপনাদের সঙ্গে নীতিগত লড়াই এই জায়গাটাতে। আমরা নীতিগতভাবে সবাইকে এক এতদিন বাউলের সরকারি জায়গায় সন্ন্যাসী এতদিন বাস করলেন কারণ এতদিন তৃণমূলের কনফিডেন্সের লোক ছিলেন। এখন হঠাৎ করে গৌতম দেবের মনে পড়েছে যে ওই জায়গাটা সরকারি জায়গাও তুলে দেবেন, কারণ এতদিন ওনাদের সহায়তায় ছিলেন, এতদিন হয়তো ভোটটা তৃণমূলে পড়ছিল, এখন দেখছে সন্ন্যাসীদেরকেও থ্রেট দিয়ে ভোট করাতে হবে, কারণ যেহেতু বিজেপি মুক্ত। তবে আপনাদের জানি নাকি কমিশন কিন্তু রিপোর্ট চেয়েছে, কমিশন এই ভিডিওর পর রিপোর্ট চেয়েছে, এরপর জল কত দূর গড়ায় আমরা দেখবো। মানেকা ঠিক যেখানে শুরু করেছিলাম হিন্দু এবং মুসলিম, যত বিতর্কই হোক আবার সেই পয়েন্টেই এলো দিনের শেষে। আমার সব থেকে ভালো লাগলো যার বক্তব্যটা আপনারা নিলেন, সাধু কি সন্ন্যাসী নাকি ফকির বাবা আমি জানি না, উনি লাস্টে কি সুন্দর হেসে বললেন না যে আমার আর ভয় কি, আমি কিসে ভয় পাবো।
যখন জনগণ এত অসহায় হয়ে যায় যে তার আর নতুন করে হারানোর কিছু নেই, সর্বহারা, ও আর কাকে কি ভয় পাবে? 10 বছরের রাজ্যটা আবার তর্কের সুযোগ দেব প্রত্যেককে অন্য কোনো এপিসোডে। আজ আমার হাতে সময় নেই। শেষ কথা জনতা দরবার এখানেই। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা সোম থেকে শুক্র রাত 8টায়।